স্বাগত বিশ্বযোগের সাথে আছি আমি লিনি আফরোজ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ইরান সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার পরিবর্তে চুক্তি করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনায় বসতে প্রস্তুত দেশটি, তবে কোনো চাপের মুখে নয়। এছাড়া তেহরান তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়ে কখনোই দর কষাকষি করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন আরাকচি। এদিকে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার একটি মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছেছে ইসরায়েলের বন্দরনগরী ইলাতে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইসরায়েলের বন্দর নগরী ইলাতে নোঙর করেছে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার জাহাজ। আকাবা উপসাগরের তীরে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় এই বন্দরটি মিশর ও জর্ডানের সীমান্তের কাছাকাছি। ডেস্ট্রয়ারটি সেখানে মোতায়েন করা পূর্ব পরিকল্পিত ছিল এবং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান সহযোগিতার অংশ। এমন সময় এই মোতায়েনের ঘটনা ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার পরিবর্তে চুক্তি করতে চায়। ইরান ৮৩৭ জনকে ফাঁসিতে ঝোলাতে যাচ্ছিল। আপনারা ভালো করেই জানেন আমি হামলার হুমকি দিয়ে এই মৃত্যুদণ্ড আটকেছি। তারপর বহু মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে যুদ্ধজাহাজের বহর ইরানের কাছাকাছি রয়েছে। তবে আমার মনে হয় তারা যুদ্ধ নয় বরং আলোচনায় বসতে চায়। ইরান চুক্তি চায়। তবে ট্রাম্পের এই মন্তব্যের ঠিক আগেই তুরস্ক সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদানের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনায় বসতে দেশটি প্রস্তুত, তবে কোনো চাপের মুখে নয়। আমি দৃঢ়ভাবে বলতে চাই, ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না। আমি মনে করি না কোনো দেশই নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কারোর সাথে সমঝোতায় যেতে রাজি হবে। ইরানের মানুষের নিরাপত্তা অন্য কারো মাথা ব্যথার বিষয় নয়। আমরা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেব। তবে আলোচনা যদি ন্যায্য ও সমতা ভিত্তিক হয়, তাহলে ইরান বৈঠকে বসতে এবং সমঝোতায় যেতে প্রস্তুত। এদিক শুক্রবার ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ পরিষদের প্রধান আলী লারিজানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তারা দুজন মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে কথা বলেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভস্তি। সৃষ্টি ঘটক, ৭১। গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত পারাপার এলাকা আগামী রবিবার থেকে আবারও খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজার বেসামরিক নীতি সমন্বয়ক ইসরায়েলি সরকারি সংস্থা কোগাট এই ঘোষণা দেয়। গাজা ও মিশরের মধ্যে মানুষ চলাচলের জন্য ক্রসিংটি খোলা হবে, তবে গাজার ২০ লাখের বেশি মানুষের মধ্যে কতজনকে এই ক্রসিং দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে সেটি জানানো হয়নি। কোগাট এক বিবৃতিতে জানিয়েছে, মিশর থেকে গাজায় বাসিন্দাদের ফেরার অনুমতি দেওয়া হবে, তবে এটি কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে যারা চলমান যুদ্ধের সময় গাজা ছেড়েছিলেন এবং মিশরের সঙ্গে সমন্বয় করে এবং ইসরায়েলের আগাম নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই তারা প্রবেশ করতে পারবেন। গাজার ২০ লাখেরও বেশি মানুষের জন্য রাফা ক্রসিংটি বাইরের বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের একমাত্র পথ। ২০২৪ সালের মে মাসে গাজা যুদ্ধের প্রায় ৯ মাসের মাথায় ইসরায়েলি বাহিনী এই সীমান্ত পথটির নিয়ন্ত্রণ দখল করে নিয়েছিল। এর ফলে গাজার সাধারণ মানুষের যাতায়াত ও মানবিক সহায়তা পৌঁছানোর পথ কার্যত বন্ধ হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে রাফা ক্রসিং খুলে দেওয়া ছিল অন্যতম প্রধান শর্ত। কূটনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেডমানকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেডমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, পাশাপাশি তাকে ৭২ ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন সেডমান। এছাড়া ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেননি। এসব কর্মকাণ্ড কূটনৈতিক নিয়মের গুরুতর লঙ্ঘন এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক নীতির পরিপন্থী। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল একটি নতুন আইন প্রস্তাব করেছেন, যার মাধ্যমে কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগে রাজ্য ও স্থানীয় পুলিশকে সম্পৃক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এতে নিউ ইয়র্কের রাজ্য প্রশাসন ও ট্রাম্প প্রশাসনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, এই বিল জননিরাপত্তা পরিস্থিতি দুর্বল করবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের আরও বেশি এলাকায় উপস্থিত হতে বাধ্য করবে। যখন রাজনীতিকরা সহযোগিতা বন্ধ করেন, তখন দৃশ্যমানভাবে অভিযান বাড়াতে হয়, যাতে জেল থেকে ছাড়া পাওয়া অপরাধীদের খুঁজে বের করে আটক করা যায়। এতে সম্পদের উপর চাপ বাড়ে এবং কেন্দ্রীয় পুলিশের প্রতি জন আস্থাও ঝুঁকির মুখে পড়ে। প্রস্তাবিত এই আইনে আইসিই ও রাজ্য পর্যায়ে স্থানীয় পুলিশের মধ্যে থাকা বিদ্যমান চুক্তিগুলো বাতিল করা হবে। এসব চুক্তির মাধ্যমে আইসি স্থানীয় কর্মকর্তাদের সীমিত ক্ষমতা দিয়ে কাজ করিয়ে নিত। পাশাপাশি রাজ্যের অর্থায়নে কেনা সম্পদ বা জনবল ব্যবহার করে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগও নিষিদ্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসা করাকে ঝুঁকিপূর্ণ বললেও সেই মন্তব্য নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে চীন সফর সফল হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশটির সঙ্গে সম্পর্ক না রাখাটা যুক্তরাজ্যের জন্য বোকামি হবে। স্টারমার বলেন, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ সরাসরি দেশের অভ্যন্তরের প্রভাব ফেলছে, তাই অস্থির বিশ্বে যুক্ত থাকতে হবে। আর ট্রাম্প এবছরে এপ্রিল মাসে চীন সফরের পরিকল্পনা করছেন বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় জরুরি, এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদিস। ব্রিটিশ প্রধানমন্ত্রী যা করছেন তা একেবারেই সঠিক বলেও জানান তিনি। ভারতকে রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার জেরে ভারতের উপর আরোপিত চড়া শুল্ক কমাতে নতুন এই প্রস্তাব দিয়েছেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নয়াদিল্লি এই প্রস্তাবে রাজি হলে ভারতীয় পণ্যের উপর থেকে মার্কিন শুল্ক কমতে পারে এবং দীর্ঘ প্রতীক্ষিত ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিও চূড়ান্ত হতে পারে। 2025 সালে ভেনেজুয়েলা ও রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে 2 দফায় 25% করে মোট 50% শুল্ক ভারতের উপর আরোপ করে যুক্তরাষ্ট্র। কিন্তু গত 3রা জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর দেশটির বিশাল তৈল ভান্ডার এখন যুক্তরাষ্ট্রের পরোক্ষ নিয়ন্ত্রণে। ফলে যুক্তরাষ্ট্র চাইছে ভারত রাশিয়ার বদলে ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করুক। যদিও এই কৌশলগত পরিবর্তন বা বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সাথে সম্পর্কিত কয়েক লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় সংখ্যায় নথি প্রকাশ করা হলো। এক সংবাদ সম্মেলনে মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্রান্ট এ তথ্য জানান। তিনি জানান, প্রকাশিত নথির মধ্যে রয়েছে 2000-এর বেশি ভিডিও, 1,80,000-এর বেশি ছবি। নতুন প্রকাশ করা নথিগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে কয়েকশো বার, কিন্তু এসব নথির অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপক তথ্য গোপন করা হয়েছে। অ্যাপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী প্রায় 35 লাখ পৃষ্ঠা প্রকাশ করা হয়েছে, যদিও সম্ভাব্য প্রাসঙ্গিক নথির সংখ্যা ছিল 60 লাখেরও বেশি। তবে নথি গোপনের বিষয়ে বিচার বিভাগ জানিয়েছে, ব্যক্তিগত চিকিৎসা নথি, শিশু যৌন নির্যাতনের দৃশ্য এবং চলমান তদন্তে ক্ষতি হতে পারে এমন তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে অ্যাপস্টেইনের ভুক্তভোগীদের একটি দল এই নথি প্রকাশের কড়া সমালোচনা করেছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো ধেয়ে আসছে সাইক্লোন বোম আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায়। সে খবরও 71-এর সাথে থাকুন। ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55 জনে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 25 জন। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মতে সর্বশেষ আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 7ম দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত। তবে এ পর্যন্ত 41 জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি এই দুর্ঘটনা থেকে 75 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজে চরম ভোগান্তির মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। এদিকে ভূমিধস ছাড়াও পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় বন্যার খবরও পাওয়া গেছে।
এমনকি দেশটির রাজধানী জাকার্তা সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সমুদ্রে সৃষ্ট শক্তিশালী বোম সাইক্লোন আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায়। ভয়ঙ্কর এই শীতকালীন ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব ও মধ্য আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, বিধ্বংসী ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। শুক্রবার CNN-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে ঝড়ের প্রভাব শুরুর আশঙ্কা রয়েছে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় তুষারপাত ও হারিকেন গতির দমকা ফলে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করতে পারে। দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় 2,80,00,000 মানুষ শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কতা ও সতর্কবার্তার আওতায় রয়েছে। এর মধ্যে রয়েছে জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলাইনা অঞ্চল এবং দক্ষিণ ভার্জিনিয়া। এসব এলাকার অনেক অংশ এখনও গত সপ্তাহের প্রাণঘাতী শীতকালীন ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। ভয়াবহ তুষারপাত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জনজীবন। শীতের শুরু থেকে বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লাইন ও সড়ক ব্যবস্থা লক্ষ্য করে রাশিয়া হামলা বাড়ানোর পর থেকে আরও বেড়েছে সংকট। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভের বহু বাসিন্দা। এদিকে তীব্র শীতে চরম ভোগান্তিতে আছেন রাশিয়ার সাধারণ মানুষও। সৃষ্টি ঘটকের আরও একটি রিপোর্ট। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা ইউক্রেনবাসীর। রুশ বাহিনীর হামলায় কিয়েভের বহু জায়গায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণে। ঘরের হিটিং ব্যবস্থা না থাকায় এবার সহ্যসীমার বাইরে চলে গেছে পরিস্থিতি। এত তীব্র ঠান্ডায় টিকে থাকা খুব কঠিন হয়ে গেছে। রাস্তায় বরফ জমে থাকায় গাড়ি চলাচলও করছে না স্বাভাবিকভাবে। সারাদিনই রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে, কিন্তু মুহূর্তেই আরো বরফ জমাট বাঁধছে। কোনো লাভ হচ্ছে না এত কিছু করেও। অনেক শহরে যুদ্ধের কারণে জরুরি সেবার সক্ষমতা আগেই দুর্বল হয়ে পড়েছিল। ফলে তীব্র ঠান্ডায় আহত ও অসুস্থদের সহায়তা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবীরা। শীতের শুরু থেকে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লাইন ও সড়ক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা বাড়ায় সংকট আরও গভীর হয়েছে। বরফে ঢাকা সড়ক ও ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে জরুরি সেবা পৌঁছাতেও বেগ পেতে হচ্ছে। কিয়েভ সহ বিভিন্ন শহরে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যুৎ ও গ্যাস সংকটে রাতগুলো কাটছে অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে। এদিকে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে অঞ্চলটির আবহাওয়া অফিস। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া তীব্র শীতের কারণে 7 দিন ইউক্রেনে হামলা বন্ধে সম্মত হয়েছে। এদিকে যুদ্ধের সরাসরি প্রভাব না থাকলেও তীব্র শৈত্যপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন রাশিয়ার সাধারণ মানুষও। যুদ্ধের কারণে আগেই সবকিছু ভেঙে পড়েছিল। অনেক দিন থেকেই বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছি আমরা। এখন এই তুষারপাত আমাদের জীবন আরো অসহ্য করে তুলেছে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে -20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ভারী তুষারপাতে ব্যাহত হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ। অনেক এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দেখা দিয়েছে বিঘ্ন। সৃষ্টি ঘটক, ৭১। দর্শক, আরও একটি বিরতি নিচ্ছি। ফিরে এসে জানাবো বিশ্বের আরও কিছু খবর। ৭১-এর সাথে থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। সাথে থাকার জন্য ধন্যবাদ। জাতিসংঘ অর্থনৈতিক ধসের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো ফি না দেওয়াতে এই ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান তিনি। মহাসচিব বলেন, জাতিসংঘের অর্থনৈতিক সংকট গভীর হচ্ছে। এতে সংস্থার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অর্থ শেষ হয়ে যেতে পারে আগামী জুলাইয়ের মধ্যেই। তিনি জাতিসংঘের 193টি সদস্য দেশের কাছে চিঠি লিখে সংস্থাটিতে তাদের বাধ্যতামূলক ফি প্রদানের নিয়ম মেনে চলা নতুবা ধস ঠেকাতে সংস্থার অর্থনৈতিক নিয়মকানুন রদবদল করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে সবচেয়ে বেশি তহবিলের যোগান দেওয়া যুক্তরাষ্ট্র এই সংস্থার নিয়মিত কার্যক্রম এবং শান্তিরক্ষা খাতে আর অর্থ দিতে না চাওয়ায় এবং কয়েকটি সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এদিকে জাতিসংঘে তহবিল দেওয়াকে করদাতাদের ডলারের অপচয় আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের আরও কয়েকটি সদস্য দেশও ফি বকেয়া রেখেছে কিংবা ফি দিতে অস্বীকৃতি জানাচ্ছে।
দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।